সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশ নিবেদিত সুস্থ জীবনের গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। আজ আমরা কথা বলবো এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে যেটির সাথে আমরা নিত্যদিন খুব হামেশাই চলাফেরা করি। যেমন আমরা খাবার খাচ্ছি, আমাদের গিলতে সমস্যা, হজমের সমস্যা কিংবা খেতে অস্বস্তি। এই সমস্যাগুলো আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় হয়েছে। তবে সমস্যাগুলো রোধে আমাদের কতটুকু সচেতন থাকা প্রয়োজন, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ বাহার হোসেন, যিনি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি স্কয়ার হসপিটাল লিমিটেড। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, এই যে খাবার গিলতে অস্বস্তি কিংবা কষ্ট, এই সমস্যাটির সাথে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজের বিশেষ কোনো সম্পর্ক রয়েছে কি? অবশ্যই খাবার গিলতে সমস্যা হওয়ার সাথে গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্সের সমস্যা তো থাকবেই। গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্স এত কমন একটা প্রবলেম, বলছে ওয়ার্ল্ড ওয়াইড 10% লোকেরই এই সমস্যা আছে। এই সমস্যাটা নর্থ আমেরিকাতে বেশি, ওদের সমস্যাটা 30%। আর এই সমস্যাটা হয়নি জীবনে একবার দুবার, এরকম লোক তো খুঁজে পাওয়া, বিশেষ করে অ্যাডাল্ট মানুষ পাওয়া খুবই দুষ্কর। সো গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্স হলে খাদ্যনালীতে অসুবিধা হয়, খাদ্যনালীতে ইনফ্লামেশন হয়, খাদ্যনালীতে আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়। সো যখন খাদ্যনালীতে ঘা হয়, আলসার হয়, তখন তো তার খাওয়া গিলতে অসুবিধা হওয়ারই কথা। কিন্তু খাবার গিলতে অসুবিধা হলেই যে শুধু গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্স মনে করতে হবে তা নয়, খাদ্যনালীর অন্যান্য অসুখও খাবার গিলতে অসুবিধা হয়। বিশেষ করে বয়স্ক লোকের যখন খাবার গিলতে অসুবিধা হয়, তখন আমাদের চিন্তা করতে হয় খাদ্যনালীর কোনো ক্যান্সার হলো কিনা, খাদ্যনালী সংক্রান্ত কোনো অসুবিধা হলো কিনা। শুধু গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্স মনে করে এটা তো হালকা অসুখ, কমন অসুখ, বড় অসুখকে আমরা যেন মিস না করি, ওটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু স্যার, আমাদের যখন গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ হয়, তখন তো আমাদের অ্যাসিডটা পাকস্থলী থেকে আমাদের মুখ গহ্বরে চলে আসে। এই সমস্যাটি আমাদের শ্বাসনালীকে কতটুকু প্রভাবিত করতে পারে? এক্স্যাক্টলি, শ্বাসনালীর কষ্ট নিয়ে যখন রুগীরা ডাক্তারের কাছে যায়, পালমোনোলজিস্টের কাছে যায়, কাশি হয়, গলা জ্বলে, গলা ফ্যাসফ্যাসে হয়ে যায়, এই সমস্যাগুলি লোকাল ফ্যারিংস, তারপরে লাংস, তারপরে ব্রঙ্কিউলস, এইসব রোগের অসুখ হওয়ার জন্য যদি হতে পারে। একইভাবে অ্যাসিড উল্টো দিকে উঠে, যেখানে অ্যাসিড থাকবার কথা নয় সেখান থেকে উল্টো দিকে উঠে যদি খাদ্যনালীর থেকে কিছুটা স্পিল করে রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, তাহলে ডেফিনেটলি পেশেন্টের অনেক কাশি হবে। এই কাশিটা অন্যান্য কাশির মতোই হয়, একটু তফাৎ হয়। ইউজুয়ালি ইট ইজ রিলেটেড উইথ ফুড, ইউজুয়ালি ইট ইজ রিলেটেড উইথ পোশ্চার। বলবে পেশেন্ট যদি শুয়ে থাকে তখন কাশিটা হয়, তার মানে শুলে যেমন অ্যাসিডটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকে তখনই তার কাশি হয়। তখন আমরা পরীক্ষা করে যখন ফুসফুস ভালো পাই, ফ্যারিংস ভালো পাই, ল্যারিংস ভালো পাই, ভোকাল কর্ড ভালো পাই, তখন আমরা বুঝি যে আসলে অ্যাসিডটা নিচের থেকে এসেই প্রবলেমটা করছে। সো গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লেক্স ইজ ইকুয়ালি রেসপন্সিবল ফর দিস আপার রেসপিরেটরি সিমটমস লাইক কাশি, শ্বাসকষ্ট, ইভেন নিউমোনিয়া পর্যন্ত করে ফেলতে পারে। যদি বেশি অ্যাসিড চলে যায় তখন তো পেশেন্টের ফুসফুসে ইনফ্লামেশন হবে, আর ফুসফুসে ইনফ্লামেশন মানেই তো নিউমোনিয়া। নিঃসন্দেহে। কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকে ঘরোয়া উপায়ে বিভিন্ন ধরনের সমাধান করবার চেষ্টা করে। অনেকে মনে করে থাকে যে এক টুকরা হলুদ এবং তাতেই বদ হজম কিংবা টট ঢেকুর থেকে মুক্তি মিলবে। বিষয়টির সঙ্গে কি আপনি একমত? হ্যাঁ, মানুষ তো হলুদ খায় অনেক কারণেই খায়। হলুদ খায় চামড়া ফর্সা করার জন্য, হলুদ খায় ডাইজেশন বাড়াবার জন্য। হলুদের ইফেক্টস আছে। অল্প পরিমাণে হলুদ খেলে অ্যাসিডিটি কমে, অল্প পরিমাণে ওষুধ খেলে পেট ফাঁপা কমে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে হলুদেরও কিছু সাইড ইফেক্টস থাকতে পারে। হলুদ অনেক খেলে কি হয়, যেসব পুরুষ পুত্র সন্তান চায়, মানে আমরা বলি যাদের অ্যাজোস্পার্মি আছে, স্পাম কম থাকে, তারা যদি হলুদ খায় তাদের স্পাম আরও কমে যাবে। তো বেশি হলুদ খেলে ডেফিনেটলি মানা করা আছে যেসব পুরুষের সন্তান হয় না তারা যদি
হলুদ খায় তাদের স্পাম আরও কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো এই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং সচেতন হওয়ার মতোই। স্যার, আরও একটি বিষয় যে লবঙ্গ এবং মৌরি, আমরা অনেকেই চিবোতে থাকি নিয়মিত, আমরা মনে করে থাকি এটি হয়তো বা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। সব জিনিসের ভালো থাকবে, খারাপও থাকবে। আল্লাহ তাআলা তো মানুষকেও বানিয়েছে গুণ এবং দোষ দিয়ে। সো মৌরি এবং লবঙ্গ খেলেই ভাল লাগবে এমন তো কোনো কথা নাই। লবঙ্গ খেলে ডেফিনেটলি গলার খুসখুসে ভাব এগুলি চলে যায়, কিন্তু লবঙ্গ কনভালশনের জন্য দায়ী। আচ্ছা, লবঙ্গ বেশি খেলে আমার লিভার ইনজুরি হয়, আমার রোগ। আচ্ছা আচ্ছা, সো এগুলি মনে করেই লবঙ্গ খেতে হবে। মৌরি, এটা খেলে পেট ব্যথা হয়, এটা খেলে এটা একটা স্ট্রোজেন। সো বেশি স্ট্রোজেন খেলে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয়, মেয়েদের জরায়ু ক্যান্সার হয়। আচ্ছা সো এইসব মনে রেখে খেতে হবে, শুধু খেলেই তো চলবে না, খাবার চিন্তা করে খেতে হবে কত পরিমাণ খেতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যেমন উপকারী দিক রয়েছে, তাই হুটহাট করে অনেক বেশি খেয়ে ফেললে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হবারও একটি শঙ্কা রয়েছে। সব জিনিসই, ভাত বেশি খেলেই তো মানুষের হাইপাই শুরু হয়, হাঁসফাঁস শুরু হয়। বেশি ভাতও তো খাওয়া যায় না। আজকাল কার্বোহাইড্রেটের ব্যাপারে অনেক বেশি রেস্ট্রিকশন আসতেছে। কার্বোহাইড্রেট বেশি, শর্করা খাবেন না, বেশি শর্করা খাবেন না, এটা বারবার আমরা বলি। এই যে ফ্যাটি লিভার এত পপুলার, এর জন্য প্রধান দায়ী হলো ফ্যাট, যেমন তার চেয়ে বেশি হলো শর্করা খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো সাবধান, বেশি কার্বোহাইড্রেট খেও না। নিঃসন্দেহে। স্যার, একটু জানতে চাই যে টক জাতীয় খাবার কিংবা অম্ল জাতীয় খাবার, এই খাবারগুলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের অন্যতম কারণ। কখন অম্ল জাতীয় খাবারটা বিপজ্জনক এবং কোন কোন খাবারগুলো আপনি খাওয়া থেকে বিরত থাকতে বলবেন? অ্যাসিড মানুষের পাকস্থলীতে সিক্রেশন হয়। সো অ্যাসিড বাংলা হলো অম্ল। সো অম্ল জাতীয় খাবার খেলে পেটের অ্যাসিড তো আমরা যা আছে তার থেকে বৃদ্ধি পাবে। সো অ্যাসিড বৃদ্ধি পেলে রিফ্লাক্স বেশি হবে, অ্যাসিড বৃদ্ধি পেলে পেটে ঘা হবে, আমরা বলি পেপটিক আলসার ডিজিজ হবে। সো যত ধরনের সাইট্রাস ফুড আছে এগুলিও বেশি খেলে অ্যাসিডিটি হবে, এগুলি বেশি খাওয়া উচিত নয়। এর বাইরে আছে অ্যাসিডিটি করে যেমন প্রক্রিয়াজাত খাবার, প্রক্রিয়াজাত ফুড, এগুলি খেলে অ্যাসিড বেশি হয়, যেমন চকলেটস, যেমন অ্যালকোহল, যেমন চা, কফি, এগুলি খেলে অ্যাসিড বেড়ে যায়। সো এগুলিতেও যেমন পেপটিক আলসার হয়, পেপটিক আলসার রোগীদেরকেও অ্যাসিড রিফ্লাক্স হয়। কারো যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার কিছুটা দুর্বল থাকে, সে যতটুকু সিমটমসে ভুগবে, যতটুকু কষ্ট পাবে, এই ধরনের লাইফস্টাইল যদি তার জীবনে যোগ হয় তাহলে তার কষ্ট বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। একদমই তাই। এবং স্যার, খাবার গিলতে অস্বস্তি বা অসুবিধা, এটা মানে কি শুধুমাত্র গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, নাকি কখনো নয়, অন্য কোনো ডিজিজ হতে পারে? কখনো নয়। কারণ খাবার গিলতে যেটা অসুবিধা হয় সেটা হবে খাবারের রাস্তায় যদি অসুবিধা থাকে। এর অনেকগুলি অসুবিধার মধ্যে মাত্র একটা অসুবিধা হলো যে অ্যাসিড রিফ্লাক্স হয়ে উল্টো পথে যদি খাদ্যনালীতে চলে এসে খাদ্যনালীর ক্ষতি করে, যেটাকে আমরা বলি কাট। এর বাইরে ইসোফেগাসের যতগুলি অসুখ আছে, যেমন আমরা বলতে পারি যদি ইসোফেগাসে অ্যাকালেসিয়া হয়, দ্যাট ইজ ইসোফেজিয়াল লোয়ার স্ফিংক্টার যদি আটকে যায় তাহলে তো সে খেতে পারে না। ইসোফেগাসে যদি কোনো আলসার হয়, ইসোফেগাসে যদি কোনো টিউমার হয়, ক্যান্সার হয়, তাহলেই তো বেশি খেতে পারবে না। সো যখনই কোনো অ্যাডাল্ট পেশেন্ট, বয়োবৃদ্ধ পেশেন্ট, 50-এর উপরে পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে আমার খাবার গিলতে কষ্ট হয়, আচ্ছা, তখন আমরা অ্যাসিড রিফ্লাক্সের চেয়ে বেশি চিন্তা করি তার কি ওই অসুখগুলি হলো কিনা বেশি। সো ওটাও মনে রেখে আগাতে হবে। এবং যখন এই ধরনের সমস্যা হবে যে একটা ছোট বাচ্চা বা একজন মাঝবয়সী তরুণ তরুণী খেতে চেষ্টা করছে, কিন্তু বেশ কিছুদিন ধরে প্রায় 1 সপ্তাহের ঊর্ধ্ব গিলতে কষ্ট হচ্ছে, গলায় অস্বস্তি ফিল হচ্ছে, তাৎক্ষণিকভাবে করণীয় কি? কখন চিকিৎসকের কাছে যাবে? খাওয়া হলো মানুষের আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কেউ যদি খাওয়ায় কষ্ট পায়, যেদিন কষ্ট পাবে তারপর সাথে সাথেই তো এই রিমেডি চেষ্টা করতে হবে। সো নিজে আর কতটুকু রিমেডি করতে হবে, ডাক্তারি জ্ঞান থাকতে হবে। নিজের যদি ডাক্তারি জ্ঞান না থাকে ডাক্তারের সাহায্য নিতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার পরেও আমরা ডাক্তাররা কি শুনেই বুঝতে পারি যে কেন তার খাওয়া নামতে কষ্ট হয়? বাচ্চা হলে আমরা চিন্তা করি না যে ওর ক্যান্সার হবে। আজকাল বিশেষ করে ইয়াং মেয়েরা অন্যান্য পয়জনিংয়ের সাথে দেখি করসিভ খেয়ে ফেলে।
হারপিক খাওয়া অনেক পেশেন্ট আমরা পাই, তো তাদের তো খাদ্যনালী কুঁকড়ে যায়, পুড়ে যায়, তো একদমই। তাদের তো খেতে অসম্ভব রকমের কষ্ট হয়, তাদেরকে খাদ্যনালী কেটে আলাদা খাদ্যনালী তৈরি করে দেওয়ার মতো অবস্থা হয়। কি ভয়ঙ্কর তথ্য, তাই মানে না? একটুখানি সচেতনতার অভাব, তাতেই কত কিছু। জি, তার মানে আমি প্রাথমিক আমার অবস্থায় পেশেন্টকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে এই যে হারপিক খেলেন এটা খেতে কেমন, এটা তো আমরা কখনো কোনো বইপত্রতে পাবো না, কোনো কেউ এটা টেস্ট করে তো দেখে না, আপনি দেখেছেন একটু বলেন। তখন পেশেন্ট লজ্জা পায়, তখন আর কথা বলেন না। নিশ্চয়ই আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি খাবার হজমে সমস্যা, খাবার গিলতে কষ্ট কিংবা অস্বস্তিতে ভুগুক। তাই অবশ্যই সচেতনতার কোনো বিকল্প কিছু নেই। স্যার খুব চমৎকার অনেকগুলো তথ্য দিয়েছেন, যেমন ঘরোয়া দিকের উপকার রয়েছে তেমনি অপকারিতাও রয়েছে। এগুলোর ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে এবং সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। আপনাকে আন্তরিক বিশেষ ধন্যবাদ। চিকিৎসকও পরীক্ষা টরীক্ষা করে পিন পয়েন্ট ডায়াগনোসিস করে ওষুধ খাওয়াতে হবে। নিঃসন্দেহে। স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জি, জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন একটুখানি সচেতন হই, জীবনযাত্রার মান পরিবর্তন করি। গলায় কিংবা ঢোক গিলতে কিংবা খাবার খেতে কোনো ধরনের অস্বস্তি হলে একদম দেরি না করে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করি আসলে সমস্যাটি কী কারণে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।